আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আলাদিন। পর্ব 15। লেখিকা জাবিন ফুরকান। গল্প পাঠে আমি তাসনিম জান্নাত। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময়ই অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে, সাইবান বাঁকা এসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে। তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কিরকম? তির্যক হাসলো সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাড মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল। পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলেও তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন হঠাৎ করে দেখলে তার ভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না। কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে। আন আপন মনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস। তবে আমি ওভারঅল সবকিছু দেখেই বলছি, ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জ্বলজ্বলে চোখে ঠোঁটে অদ্ভুতরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। ইরাম আপু আমার খালার মেয়ে। ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি, যদিও বা মাঝখানে সে যাক। আমি একটু জানি উনি আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসলো। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধার ধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যে। একটু একটু সাইবান? চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজেবাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উগড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল? স্টপ ইট! লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি, আমার ভবিষ্যতে কি করতে হবে, কি করব, তাতে কারো কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি আমার স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলে যাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল ও বন্ধুকে, যাকে পুরোদস্তুর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল,
আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এটুকুই, চলে গেল সাইফান। অনুরাগ ঠায় বসে বন্দুক চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আনমনে বিড়বিড় করলো, সাথীকে তোকে বাচ্চা বলি, এখন অবুঝই রয়ে গেলি তুই, টাবর্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ, বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখমুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির ওপর। চোখ বুজে ফেললো, অস্ফুট স্বরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালার পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরো খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তো একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম ভ্রু তুলে পিছন ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিক্ষা আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে, এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয়ই পাইছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে বোঝা যায়। তাহলে দরকার কি? সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটলো এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনে বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসলো সুগন্ধা। ইরা মৃদু হেসে জানালো, হুম, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাহলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখলো সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। শুতে গেলেও হাত পরিষ্কার করি। দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউও সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা, তার যত্ন তো হবেই। যাহ, মোবাইল আর বউ এক হইল। এবার খানিক শব্দ করে হাসলো ইরাম, বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুকিয়ে বসলো। তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক, মানুষের মনটাই এমন সুগন্ধা। সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন। পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুই না এখন আমার পুরুষ মানুষের বিশ্বাস করতে ইচ্ছা হইতাছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস। সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবেসে নতুন জামার মতন যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছা হয়। পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোনায় পড়ে যায়। অতঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো।
আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসলো ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথাও যাচ্ছ? শো আছে, ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরা মিজানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঠেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে, 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবেই লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়নি। ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের। তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভেনি, বিধায় ধোঁয়া সৃষ্টি হচ্ছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলো, বিশেষ কোনো মন্তব্য করলো না আর। সাইবার নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের। তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামে ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তীর্যক হেসে ব্যক্ত করলো, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে, সেই জামা ছোট হোক, ছেঁড়া হোক কিংবা পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আঁধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করে তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ার সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিয়ে তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেত্নী ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের ওপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকতে দেবো? রান্নাঘর যে দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল।
এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক চেয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটং। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের ওপর আছে। ভাবছিল কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করতো ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে, এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মরামরি করেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খিকিয়ে উঠল। কিরে ভাই, বাপের কপালে বদদোয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরম হুট করে নিজের একটি আঙুল সাইবানের ঠোঁট চেপে ধরল। হুস, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলো রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের ওপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আঁটিতে দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখলো। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না দিয়েই ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে পড়ল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টা বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে হনহন করে ঝড় গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায়, হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে আপনি ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন। তার রুমে বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে। নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইফান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ, দণ্ডায়মান, থমথমে পাথুরে চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রূপালির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটা লাগেজ ধরে রাখা, ভ্রুজোড়া সাদা, কুঞ্চিত। চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের ওপর বিরক্ত তিনি। ইরামের চিনতে একটুও ভুল হলো না। পুরুষটির চোখে গোটা বাড়ির ওপর ঘুরে রমণীর ওপর থামল। ইরামের সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু, বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো।
জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। ওপর থেকে অতি ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই পর্বটা কিন্তু এখানেই শেষ। এই পর্বটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।